বাসার ডুপ্লিকেট চাবি আমার কাছে থাকার কারণে দরজা খুলে যেই না ভিতরে ঢুকলাম, দেখি আমার স্ত্রী তার চাচাতো ভাই রনির সাথে শুয়ে আছে, তাও আবার অন্তরঙ্গ হয়ে। আর তার সাথে আমার বউ অশ্লীল কাজ করছে। আমি দরজার আড়াল থেকে সব দেখছি। আর এসব দেখে দুপুটা পানি চোখ থেকে পড়লো। কেন জানি আজ মনে হচ্ছে নিজেকে অনেক বড় একা। আমার স্ত্রীর নাম রিয়া, তার পরিবার অনেক ধনী। তার বাবা সহ পরিবারের সকলের পারিবারিক বিশাল এক ব্যবসা। আর তার বড় চাচার ছেলে রনি, যার সাথে ওকে আমি কাপড়বিহীন অবস্থায় দেখলাম, তার বাবা আর রিয়ার বাবা পার্টনারে কাজ করে এই ব্যবসার মালিক। রিয়ার আর আমার 2 বছরের ভালোবাসা, পরে ভালোবেসে বিয়ে করি আমরা। যদিও রনির বাবা আর রিয়ার বাবা চেয়েছিল রিয়ার সাথে রনির বিয়ে হোক, কিন্তু রিয়া তার ফ্যামিলির বিপক্ষে গিয়ে জোর করে বিয়ে করে আমায়। আমার পরিবারেও রাজি ছিল না, কারণ আমার পরিবার নিম্নবিত্ত আর তারা তো বিশাল বড় লোক। আর এভাবে আমাদের বিয়ে হলো। আসলে রিয়া ছোট হতেই বিশালতা নিয়ে জীবনযাপন করছে। তার 5 রকমের গাড়ি, প্রাসাদ, সমতুল্য বাড়িতে বসবাস। কিন্তু তার বাবা বিয়ের সময় আমাদেরকে 5 কোটি টাকার একটা বাড়ি লিখে দিতে চাইলে আমি নেইনি, কারণ কেউ আমার উপর দয়া করুক আমি তা চাই না। বিয়ের 5 মাস পরে আমি বুঝতে পারি রিয়াও আমার উপর বিরক্ত। আর বিরক্ত হবে বা না কেন, তার তো বিশালই জীবন যাপন, আর আমার মার তো 40,000 টাকার মতো বেতন। যদিও সেসব জেনে আমাকে বিয়ে করছিল, কিন্তু কেউ একজন ঠিকই বলেছিল ভালোবাসা রং বদলাই। আরে হ্যাঁ, আপনাদেরকে তো আমার পরিচয়টাই দেওয়া হয় নাই। আমার নাম হলো রাফি। রিয়া দেখতে যেমন পরীর মতো সুন্দরী, ঠিক তেমনি তার মেধা বিশ্ববিদ্যালয়ে। আবার তার বাবার বিশাল সম্পত্তি তো আছেই। তাকে একবার দেখলে যে কোনো ছেলেই প্রেমে পড়ে যাবে। আমিও পড়ে গিয়েছিলাম, কিন্তু আমি তো গরিবের সন্তান, তাই সেদিকে বেশি নজর দেইনি। তবে এক সময় সে নিজেই আমার সাথে কথা বলতে শুরু করে দেয়। তারপর থেকে আজ পর্যন্ত সে কথা ভাবছি আর তার জন্য আনা জিনিসগুলোকে দেখতাছি। কারণ রিয়া বলেছিল তার নাকি নীল শাড়ি আর কাচের চুড়ি অনেক ভালো লাগে, তাই তার জন্য নীল শাড়ি, কাচের চুড়ি সহকারে আর একটা আইসক্রিম। ভাবছিলাম আজকে বাসায় গিয়ে তাকে সারপ্রাইজ দেব, কিন্তু নিজেই যে সারপ্রাইজ হয়ে যাব তা কখনো কল্পনা করিনি। আমার সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো ভাবছি আর রাস্তা দিয়ে হাঁটছি। আমার তো ভালোবাসার কোনো কমতি ছিল না, তবু কেন এমনটা আমার সাথে হলো। পরে একটা চায়ের দোকানে গেলাম আর গিয়ে বসলাম। তারপর যা দেখি তা দেখে আমি অনেকটাই শকড হই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো পার্ট 1 এখানে সমাপ্ত করলাম। তারপর দোকানে বসে আছি, দেখি 5 মিনিট পরে রনি একটা গাড়ি নিয়ে ঢুকছে। মনটা আবারও খারাপ হয়ে গেল, তাই মনটাকে ভালো করার জন্য একটু পার্কে গেলাম। পার্কে গিয়ে একটা টুলের উপরে বসলাম আর তার জন্য আনা শপিং করা জিনিসগুলো হাতে নিয়ে দেখতে লাগলাম। চকলেট, আইসক্রিমগুলো, আর সেই গোলাপের দিকে দেখছি। গোলাপটিও যেন নিস্তেজ হয়ে গেছে। আর ভাবছি টাকার কাছে কি আমার ভালোবাসা হেরে গেল? রনি কি আসলেই তার যোগ্য? এসব ভাবতে ভাবতে আরো 1 ঘন্টা চলে গেল। সূর্য ডুবে যাচ্ছে। একটু পর আবার বাড়িতে ফিরলাম। তারপর রিয়াকে ডাকলাম। তারপর দরজায় আরো কয়েকবার ডাক দেওয়ার পরে সে দরজা খুলল। দরজা খুলেই রেগে গেল। যেখানে আগে রিয়া দরজা খুলে আমাকে দেখলেই আমাকে জড়িয়ে ধরে কিস করত, আজ সেই রিয়া আমার উপর রেগে গেল। রিয়া বলতে লাগলো, এত ডাকাডাকি করছিস কেন? রাফি বলল, কয়েকবার ডেকে খুললে। কথা শেষ হওয়ার আগেই সে বলে উঠল, মানে রিয়া বলল, আমি কি তোর বাড়ির চাকর যে তোর সব কথা আমাকে শুনতে হবে? রাফি আর কোনো কথা না পারিয়ে ভিতরে ঢুকলো। এদিকে রিয়ার যেন কোনো খেয়াল নেই যে রাফি বাসায় ফিরছে, অথচ গত 2 মাস আগেই তো আমি বাসায় ফিরলে সামান্য একটু দেরি হতেই রিয়া কি না কি করতো। সারাদিন না হলেও 5 বার অফিসে কল দিত, আর এখন 5 বার তো দূরের কথা, একবারও আমার খোঁজ নেই না। যাই হোক, আমি বুঝতে পারছি সে কেন এমনটা করছে। তবুও আমি জেনেও কোনো কিছু বলতে পারি না, কারণ আমি তাকে অনেক ভালোবাসি। আমার বিশ্বাস ছিল সে কোনো একদিন তার ভুল বুঝতে পারবে। তারপর সে ঘরে গেলে আমি তার জন্য আনা শপিংগুলো বের করলাম এবং জিনিসগুলো তাকে দিলাম। তবে সে জিনিসগুলো আমার কাছ থেকে নিয়ে যে কথা বলে উঠল, তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। ও একটা চকলেট প্রেমীর সাথে আইসক্রিমও অনেক খাই। ওর সাথে কলেজে অনেক ঝগড়া করতাম এসব নিয়ে। কিন্তু আজ রিয়া বলছে, এসব কি আনছো? যত সব আবর্জনা। আমি হাসি মুখে বললাম, কেন গো বউ, তোমার কি পছন্দ হয় নাই? তুমি তো নীল শাড়ি আর কাচের চুড়ির চকলেট ভালো পাও, আর সাথে আইসক্রিমও। তারপর সে যে হারে আমাকে অপমান করলো,
তা আমি তার থেকে কখনো আশা করি নাই। সে বলতে লাগলো, আমি কি বস্তির কেউ যে ভিখারির মতো আমাকে কাচের চুড়ি দেও? আর এসব বাজে চকলেট আমি খাই না, যত সব। আমি আবারও হাসি মুখে বললাম, ওমা, তুমি যে বলছিলে তোমার কাচের চুড়ি হাতে দিতে আর নীল শাড়ি পরতে অনেক ভালো লাগে। ভাবলাম বউটা আমার রাগ করছে, কিন্তু আমার মনের ভিতরে যা চলছে তা তো কাউকে বলে বোঝাতে পারবো না। একমাত্র তারাই বুঝতে পারবে যারা মন থেকে একটা মানুষকে ভালোবাসার পরেও আমার মতো ধোঁকা খায়। আপনারা হয়তো এটা গল্প মনে করে উড়িয়ে দিতে পারেন আর মজা নিতে পারেন, কিন্তু বাস্তবে যার সাথে ঘটে একমাত্র সেই বুঝতে পারে। অনেক ভালোবাসার পরেও প্রিয় মানুষটা যখন তাকে বুঝে না, তার আর্তনাদ কেউ শুনে না। না পেলে হয়তো এমন কষ্ট হতো না, আর পেয়ে হারানোর কষ্টটা কাউকে শেয়ার করা যায় না। তারপর আমি তাকে জড়িয়ে ধরে আমার ঠোঁট জোড়া যেই না তার ঠোঁটের সাথে মেলাতে যাব, ও আমাকে সজোরে একটা ধাক্কা দিয়ে দূরে ফেলে দিল। অথচ যেই রিয়া আমাকে জোর করে অনেকগুলো কিস করত, আমার বুকে মাথা রেখে ঘুমাতো। সে বলতো আমাকে কিস না করলে নাকি তার দিন ভালোই যায় না, আর আমার বুকে মাথা না রাখলে তার ঘুম হয় না। আজ সেই রিয়া আমাকে দূরে ঠেলে দিল। এত অবহেলার পরও আমি জানি কোন কারণে তাকে দূরে ঠেলে দিতে পারি না। বুধো এইটাই ভালোবাসা। আমি তাকে অনেক ভালোবাসি, আর তার অপরাধগুলো এর কাছে সামান্য। তারপর সে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, রিয়া বলল, হ্যাঁ আমার পছন্দ। বলে, তোমার কোনো কিছু দেওয়ার মতো কি আছে? দেখো, আমার বান্ধবীর বিয়ে হয়েছে 1 সপ্তাহ হয়েছে। তার বিয়েতে ছেলেটা তাকে 30 ভরি গহনা দিছে। তার কি বিশাল বাড়ি, আর শুনেছি তারা নাকি ইন্দোনেশিয়ায় যাবে। আর তুমি আমাকে কি দিয়েছো? একদিনে তো একটা ভালো রেস্টুরেন্টে নিয়ে যাওনি। তারপর আমি তাকে পিছন থেকে জড়িয়ে ধরলাম। রাফি বলল, তাতে কি হয়েছে? আমার বুক ভরা ভালোবাসা তো শুধু তোমার জন্য। একথা বলার পর সে যা বলল তা শোনার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। রিয়া বলল, বাবা মা ঠিক কথাই বলেছিলাম, তোমাকে বিয়ে করলে আমার জীবনটা শেষ হয়ে যাবে। এর চেয়ে রনিকে বিয়ে করলে আজ আমি ভালোই থাকতাম মহারানীর মতো। আমি তখন অনেক কষ্টে নিজের রাগটা কন্ট্রোল করে কান্না দুইটাই থামালাম। অনেক ভালো থাকতে, তাই না? তুমি ভুল বুঝছো রিয়া, আমি তোমাকে অনেক ভালোবাসি। রিয়া বলল, এই এক কথা বারবার আমার শুনতে ভালো লাগে না। তুমি তোমার জীবনে আমাকে কি দিয়েছো এটা শুনি। রাফি বলল, তুমি কোনো কিছু চাওনি। রিয়া বলল, ওহ, তুমি কিছুই বুঝো না আমি কি চাই। রাফি বলল, না আমি বুঝি না, কারণ আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো এই গল্পের আগের পার্টগুলো টিকটকে দেওয়া আছে, আর আগের পার্ট সহকারে ইউটিউবে পুরা গল্প দেওয়া হবে। ইউটিউব চ্যানেলের লিঙ্ক টিকটকের বায়োতে দেওয়া আছে, আর চ্যানেলের নাম হইল MS কার্টুন আলটিমেটে। যদি পরবর্তী পর্বগুলো চাও তাড়াতাড়ি সেখানে চলে যাও, আর যারা যারা ইউটিউব থেকে গল্পটা শুনতাছো কন্টিনিউ করতে থাকো। রাফি বলল, না আমি বুঝি না, কারণ আমি তোমাকে কখনো কোনো অভাব বুঝতে দেইনি, সবসময় তোমাকে পাগলের মতো ভালোবেসেছি। রিয়া বলল, আর কতদিন একই কথা বলবে? বাবার 5 কোটি টাকা বাড়ি দিতে চাইলো, কিন্তু তুমি নেও নাই। আর আজ আমি সামান্য একটা বাসায় ভাড়া থাকি, বাবা মায়ের সামনে মুখ দেখাতে পারি না, আর বলো কি অভাব সেটা কই পূরণ করলে? রাফি বলল, তুমি তো সব কিছুই জানো আমার অবস্থা। প্রতি মাসে মাত্র 40,000 টাকা বেতন, আর আবার 15,000 টাকা বাবা মাকে পাঠাই, তাও আমি তোমাকে সুখী রাখতে পারি না। আর আমি তোমাকে সুখে রাখার জন্য আপ্যায়ন চেষ্টা করে যাচ্ছি। তুমি চিন্তা করো না, সামনের মাসে আমার প্রমোশন হলে তোমার ইচ্ছা পূরণ হবে ইনশাল্লাহ। রিয়া বলল, তুমি কি আমার ইচ্ছা পূরণ করবে? হ্যাঁ। রাফি বলল, আচ্ছা বুঝছি, তোমার মন খারাপ, কাল ছুটির দিন, তোমাকে নিয়ে ঘুরতে যাব। রিয়া বলল, দরকার নেই, আমি কাল বাবার বাসায় চলে যাব। আমি মনে মনে বলতে লাগলাম, বাবার বাসায় নাকি রনির বাসায় যাইবা? তা আমি বুঝতে পারছি, কারণ যে মেয়ে স্বামী থাকাকালীন অন্য একটা ছেলের সাথে অন্তরঙ্গ অবস্থায় সময় পার করতে পারে, সে কেমন আমাকে ভালোবাসবে। কিন্তু নিজের মনটাকে আর বোঝাতে পারি না যে রিয়া মেয়েটা অনেক খারাপ, তাকে ভুলে যা। তখন আমি বললাম, আচ্ছা আমি কাল তোমাকে তোমার বাবার বাসায় ঘুরিয়ে নিয়ে আনবো। রিয়া বলল, কেন? তুমি কেন আমার সাথে যাবে? রাফি বলল, বাবারে, আমি তোমার স্বামী হই না? তোমার বাবা মাকে দেখে আসলাম আর কে। তারপর রিয়া যা বলল তা শুনে আমি অনেকটাই অবাক হলাম। রিয়া বলল, তারপর সে যা বলল তা শুনে অনেকটাই অবাক হলাম। সে বলল, কি তোর মতো ছোট লোকের বাচ্চা আমার বাড়িতে যাবে? তুই তো আমাদের বাড়ির দারোয়ানেরও যোগ্য না, আর তুই আমার সাথে যাবি? আমি আর পারলাম না নিজেকে সামলাতে। তার নরম মায়াবী
মুখটাই কষিয়ে 2টা থাপ্পড় বসিয়ে দিলাম। রিয়া বলল, কুত্তার বাচ্চা, তোর এত বড় সাহস, তুই আমাকে থাপ্পড় মারিস? আজ তোর একদিন কি আমার একদিন, ছোট লোকের বাচ্চা। আমি আর কোনো কথা না বলে বাথরুমে চলে গেলাম। আজ নিজের অজান্তেই কান্না করতে শুরু করলাম। জীবনের প্রথম ওর গায়ে হাত দিলাম, যেখানে ওর শরীরে সামান্য একটু ফুলের টুকা পড়লেও আমার সহ্য হতো না। আর সেই আমি কিনা আজ ওর গায়ে হাত তুললাম। আজ আমি সেই দিনের কথা খুব মনে পড়ছে, যেদিন আমি টিউশনের টাকা পেয়ে বাবা মাকে 3000 টাকা পাঠাইলাম, আর আমার পকেটে মাত্র 20 টাকা ছিল। সেদিন রিয়া আমাকে ফোন করে বলেছিল আমার সাথে দেখা করতে চাই, কিন্তু আমি তার জন্য কি নিয়ে যাব ভেবে পাইতেছিলাম না, কারণ আমার কাছে কোনো টাকা ছিল না, মাত্র 20 টাকা ছাড়া। সেদিন আমি অনেক ভেবে বাধ্য হলাম যে তার জন্য 10 টাকার বাদাম নিয়ে যাই, দেখি কি হই। বসে আছি, 5 মিনিট পর তার গাড়ি থেকে করে সে নামলো, আমার কাছে আসলো। তারপর ড্রাইভারকে গাড়ি সহ যেতে বলেছিল। সেদিন বড় ইচ্ছে হয়েছিল, যদিও আমি চাইলেও গাড়ি করে কোথাও যেতে পারবো না, কারণ আমার সেই সামর্থ্য নাই। যদি আমার এমন একটা গাড়ি থাকতো তাহলে আমি তাকে নিয়ে ঘুরতাম। তারপর সে আমার কাছে এসে আমার পাশে বসে, তাকে সেদিন খুব সুন্দর আর হাসি খুশি লাগছিল। তারপর তার সাথে কিছু কথা বলার পর সে বলল, তোমার জন্য আজ আমি একটা গিফট এনেছি। সেদিন সে নীল রঙের একটা শাড়ি পরে আসছিল। তাকে দেখে মনে হচ্ছে এক অপরূপা সুন্দরী, যেন ভুল করে পরিগ্রহ থেকে নীলপরিটা মাটিতে নাইমাইছে। তারপর সে আমাকে রঙিন একটা কাগজ মোড়ানো প্যাকেট দিয়ে খুলতে বলল। তারপর আমি খুলে তো অবাক হলাম, দামি একটা আইফোন। তখনকার সময় আমি একটা বাটন ফোন চালাই, আইফোন দেখে আমি অবাক হয়ে বলি, এসব কি? তখন সে বলল, বারে, তোমার প্রতিদিন ফোন নষ্ট হয়ে যাবে আর তুমি আমার সাথে কথা বলতে পারবে না, সেটা আবার হয় নাকি? তোমার জন্য আমার একটা গিফট, দয়া করে লাইক, কমেন্ট আর ভিডিওটা শেয়ার করে যাবেন। তখন আমি তাকে বললাম, এত দামি ফোন? তখন রিয়া বলল, কেন? আমি তোমাকে এত ভালোবাসি আর তুমি দামি কম দামির কথা বলবে কেন? তারপর আমি চুপচাপ থাকি, কারণ আমি জানি সে অনেক বড় লোকের মেয়ে, যা ইচ্ছা করতে পারে। সেটা আমি বুঝতে পারছিলাম, কারণ সে কখনো সামান্য টাকা দিয়ে শপিং করে না, সবসময় বড় বড় শপিং মলে কমপক্ষে না হলেও প্রতিদিন 1 লক্ষ টাকার মতো শুধু শপিংই করে। একবার ইউনিভার্সিটিতে একটা অনুষ্ঠানে যাওয়ার জন্য আমার ভালো কোনো কাপড়ের দরকার হলে সে আমাকে 12,000 টাকার একটা ব্লেজার গিফট করে। কিছুক্ষণ পর সে আমাকে জিজ্ঞাসা করে আমি তার জন্য কি নিয়ে এসেছি, কারণ আমি সবসময় কিছু না কিছু একটা আনি। কিন্তু আমি যে আজকে তার জন্য 10 টাকার বাদাম নিয়ে এসেছি তা কি করে বলি? তারপর সে আমাকে আবার বলছে, কি এনেছো? আমি মাথা নিচু করে চুপ আছি। তারপর সে আমার হাতে হাত রেখে আবার আমাকে বলে, কি এনেছো আমার জন্য? আমি একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলি, মাত্র 10 টাকার বাদাম। তারপর সে আমাকে বলে, এতক্ষণ চুপ করে ছিলে কেন? তখন আমি কিছু বলতে পারিনি। পরে সে বলে, দেও বাদামগুলো আমার হাতে, বাদাম আমার খুব পছন্দ। তারপর আমি তার কথা শুনে অবাক, কারণ যেই মেয়ে 5 স্টার হোটেলে খাবার ছাড়া অন্য কোনো কিছু খায় না, আর সে কিনা আমার জন্য সামান্য বাদাম খাবে। তারপর আমি তাকে বললাম, তুমি সত্যি বাদাম খাবে? তারপর সে বলে, কেন নই, তুমি এনেছো আর আমি খাবো না? তা আবার হই নাকি? তোমার আনা সব খাবারই আমার ভীষণ ভালো লাগে, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি রাফি। বলে সে আমাকে জড়িয়ে ধরে আমার বুকে মাথা রাখে। সেদিন সে আমার বুকে মাথা রেখে বলেছিল, আচ্ছা রাফি, তুমি কি কখনো আমাকে ছেড়ে চলে যাবে? তখন আমি বাদামের খোসা ছাড়াতে ছাড়াতে বলেছিলাম। রাফি বলল, যতদিন জীবন আছে ততদিন অবধি তোমার ভালোবাসা তোমাকে আমি দিতে চাই, তোমায় কখনো সামান্য কষ্ট দেব না। আজ সেই রিয়া কিনা আজ রাফির সাথে এমনটা করতে পারলো, তাহলে কি ভালোবাসা চিরকাল থাকে না? স্বার্থর কাছে ভালোবাসা হেরে যায়। রনির সাথে ওকে শুয়ে থাকতে দেখে আমার যে পরিমাণ কষ্ট হয়েছিল, তার চাইতে আমার মনে হয় 1000 গুণ বেশি কষ্ট হচ্ছে আজ। এসব ভাবতে ভাবতে তারপর কান্না করে ওয়াশরুম থেকে বের হলাম। 1 ঘন্টা পর দেখি সে লাকিজ গুছাচ্ছে এবং সে নিজেও রেডি হচ্ছে। তখন আমার কোনো কিছু বলার সাহস ছিল না, শুধু দেখতে আসছিলাম। তার কিছু সময় পর সাহস করে বললাম, তুমি কোথায় যাচ্ছ? তখন সে চিৎকার দিয়ে বলে, রিয়া বলল, কেন, তুই জানিস না আমি কোথায় যাই? রাফি কিছুটা শান্ত গলায় বলল, এত রাতে তুমি একা যাবে? আমি এর চেয়ে সকালে তোমাকে দিয়ে আসি।
রিয়া বলল, আমাকে নিয়ে তোর চিন্তা করতে হবে না, বাবা রনিকে পাঠিয়েছে আমাকে নিয়ে যেতে। রনির কথা শুনে মাথার রক্তটা যেন টকবক করে ফুটতে লাগলো। তারপর অনেক কষ্টে নিজেকে শান্ত করে দীর্ঘ একটা শ্বাস ফেলে বললাম, রনি কেন? দরকার হলে আমি তোমাকে বাসা পর্যন্ত রেখে আসব। তারপর সে রেগে গেল। রিয়া বলল, তোকে বলছি না তোর মুখে আমার বাবা মায়ের কিংবা আমার বাসার সামনে যাওয়ার কোনো অধিকার নেই? তুই কোন মুখে কথাগুলো বলতাছিস, ছোট লোকের বাচ্চা? আমি আর কোনো কিছু না বলে সেখান থেকে চলে আসলাম অন্য রুমে। বিকালেও কোনো কিছু খাইনি, শুধু পানি ছাড়া। রিয়া কোনো কিছু রান্না করিনি। পরে এক গ্লাস পানি খেয়ে ল্যাপটপে অফিসের কাজ করতে শুরু করলাম। তবে কিছুতেই মন বসছিল না, তাই আবার কাজ ছেড়ে উঠে পড়লাম, কারণ কাল ছুটির দিন। ভাবছিলাম তার জন্য আনা নীল শাড়ি পরে কাছের ছুরি হাতে দিয়ে আমার সঙ্গে চিড়িয়াখানায় ঘুরতে যাবে। সারাদিন তাকে নিয়ে নানান জায়গায় ঘুরবো, একসাথে বসে সেই পুরনো দিনের কথা বলবো আর ফুচকা খাবো, দুইজনে অনেক মজা করব। কিন্তু তার হলো না। সবই আজ মনে হয় শেষ হয়ে গেল। আজ নিজেকে অনেক বড় অপরাধী মনে হচ্ছে। তার গায়ে হাত তোলাটা আমার বিশাল ভুল হয়েছে, কিন্তু তাকে রনির সাথে শুয়ে থাকতে দেখে অনেক কষ্ট পেয়েছি। তার থেকে মনে হয় বেশি কষ্ট আর কখনো হয়নি যদি সে আমাকে ছেড়ে চলে যায়। এসব ভাবতে ভাবতে দেখি বাবা ফোন করছে। আজ এসবের চিন্তায় একবার বাবা মাকে ফোন দেওয়া হয়নি। রাফি বলল, বাবা। হ্যাঁ বলো। রাফির বাবা বলল, কেমন আছিস? হ্যাঁ ভালো বাবা, তুমি কেমন আছো? রাফির বাবা বলল, হ্যাঁ ভালো। রাফির বাবা বলল, তোর মা ভালোই আছে? তা বৌমা কেমন আছে? রিয়ার কথা বলতে আমি চুপচাপ হয়ে গেলাম। তারপর বাবা আবার বলে উঠল, কিরে বৌমার কাছে ফোনটা দে, আমি কথা বলি। রাফি বলল, ও তো ব্যাগ কাপড় গুছাচ্ছে। রাফির বাবা বলল, কেন কাপড় গুছাই? রাফি বলল, মানে ওর বাবার বাড়িতে যাবে একটু। রাফির বাবা বলল, তা ওকে আমাদের বাড়িতে নিয়ে আসতে? তোর মা তো তোদেরকে দেখার জন্য পাগল হয়ে গেছে, সাথে তোর চাচা চাচিরাও। রাফি বলল, ওর বাবার বাড়ি থেকে আসলে পরে তোমাদের কাছে নিয়ে যাব। আচ্ছা মাকে একটু ফোন দাও। তারপর বাবা মাকে ফোন দেই। মা বলল, বাবা রাফি তুই কেমন আছিস? রাফি বলল, হ্যাঁ আমি ভালো আছি, তুমি কেমন আছো? মা বলল, আমি ভালো আছি। আচ্ছা বৌমাটা কেমন আছে? আমি আবারও মায়ের মুখে রিয়ার কথা শুনে থমকে গিয়ে বলি, ও তো কাল ওর বাবার বাসাতে যাবে, একটু ব্যাগ কাপড়গুলো গুছাইতেছে। মা বলল, তা ওকে এখানে নিয়ে আসতে কতদিন হলো, মাটাকে দেখি না। রাফি বলল, হ্যাঁ নিয়ে যাব। তোমার শরীর কেমন আছে? তুমি ঠিক মতো ওষুধ খাইছো তো? মা বলল, হ্যাঁ ভালোই আছি। তোরা তাড়াতাড়ি এখানে আয়, আর মাটাকে দেখতে খুব মনে চাই রে বাবা। রাফি বলল, আচ্ছা ঠিক আছে। বাড়ির সবাই ভালো আছে তো? মা বলল, হ্যাঁ সবাই ভালো আছে। তুই বৌমাকে একটু ফোন দে, কথা বলি। আমার বাবা মা সহ পরিবারের লোকজন সবাই তাকে অনেক ভালোবাসে। মার কথা শুনে আমি কিছুটা অবাক হই, অনেকটাই চুপচাপ আছি। তাই মা বলে, কিরে ফোনটা বৌমাকে দে। রাফি বলল, ও একটু কাজ করছে আর মাটাকে দেখতে খুব মনে চাই রে বাবা। রাফি বলল, আচ্ছা ঠিক আছে। বাড়ির সবাই ভালো আছে তো? মা বলল, হ্যাঁ সবাই ভালো আছে। তুই বৌমাকে একটু ফোন দে, কথা বলি। আমার বাবা মা সহ পরিবারের লোকজন সবাই তাকে অনেক ভালোবাসে। মার কথা শুনে আমি কিছুটা অবাক হই, অনেকটাই চুপচাপ আছি। তাই মা বলে, কিরে ফোনটা বৌমাকে দে। রাফি বলল, ও একটু কাজ করছে, পরে তোমাকে ফোন দেব। মা বলল, আচ্ছা ভালো থাকিস। রাফি বলল, ঠিক আছে মা, আল্লাহ হাফেজ। বাবা মায়ের সাথে কথা বলে মনটা খুব ভালো হলো। তারপর শুয়ে আছি। তারপর কিছু সময় পর দেখি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো গল্পের পার্টটা এখানেই সমাপ্ত হলাম। পরবর্তী পার্ট দেখতে চাইলে আমাদের সাথেই থাকেন। টিকটক থেকে দেখে থাকলে আইডিটা ফলো দিয়ে রাখবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সুন্দর একটা কমেন্ট করে যায়েন। তো ভালো থাকেন, দেখা হবে পরবর্তী পর্বে।